আসসালামু আলাইকুম, কি অবস্থা? আমাদের হচ্ছে এন্ডোক্রাইনোলজির, এটা হচ্ছে আইটেম দুই দিছিলাম অনেক আগে, ঠিক আছে। এখানটায় হচ্ছে কার্ড ফাইবার, আজকে হচ্ছে আইটেম নাম্বার, কত নাম্বার বলে গেছি, আইটেম নাম্বার 5 মনে হয়। আচ্ছা যাই হোক, এটা সমস্যা না। এটা হচ্ছে এই আইটেমটার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এর উপরে যে আইটেমটা আছে এটা খুব বড় হয়ে গেছে, মিস্টেক, ছোট্ট করে দিই তাহলে এখানটা বোঝা যাবে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এখানটায় হচ্ছে আমাদের কী কী জিনিস কভার করা লাগবে। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যানাটমিটা কভার করা লাগবে, তারপর হচ্ছে অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনস, এগুলো যেগুলো আছে, যেমন নামগুলো আছে অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনস, তারপর হচ্ছে ফাংশনস, মেকানিজম অফ অ্যাকশন, রেগুলেশন অফ সিক্রেশন অ্যান্ড ডিসঅর্ডার, যেমন হচ্ছে অ্যাডিসনস ডিজিজ, কুশিং সিনড্রোম অ্যান্ড কনসাস সিনড্রোম, নিয়ে একটু কাজ করা লাগবে, ঠিক আছে। তো এতটুকু হলেই এনাফ, আর বেশি কিছু লাগবে না। তো আমরা হচ্ছে শুরু করি। অ্যাট ফার্স্ট অ্যাড্রেনাল গ্ল্যান্ড, আইটেম 5, এটা আইটেম 5, কার্ড 5, আইটেম 5। আজকে হচ্ছে 2025 সালের 5 তারিখ, জানুয়ারি মাসের। তো লেটস স্টার্ট। তো অ্যাট ফার্স্ট আমাদের জানা লাগবে যে অ্যাড্রেনোকর্টিক্যাল বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড আসলে কি। অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলতে ওই যে আমাদের যে এই টাইপের একটা জিনিস থাকে না, এটার নাম হচ্ছে কিডনি। হ্যাঁ, এটা হচ্ছে কিডনি। তো এই কিডনির উপরে একটা টুপির মতো যে জিনিসটা থাকে, এটাই হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এটা আরেকটা নাম আছে হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। হ্যাঁ, এখন আমাদের বডিতে যেহেতু হচ্ছে দুইটা কিডনি আছে, দ্যাটস ওয়াই আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডও আছে হচ্ছে কয়টা, টোটাল 2টা। এখন এটা হচ্ছে অ্যারাউন্ড, এই জিনিসটা অ্যারাউন্ড 4 গ্রামের মতো, মাত্র 4 গ্রাম। এটার 2টা পার্ট আছে। একটা আছে হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা, এটা যদি হচ্ছে আমরা মাঝখান দিয়ে কাটি তাহলে হচ্ছে টোটাল 2টা পার্ট পাওয়া যাবে। একটা হচ্ছে ভিতরের পার্ট, আর একটা আছে হচ্ছে বাইরের পার্ট। ভিতরের পার্টটার নাম হচ্ছে মেডুলা, এটা পুরাটা মেডুলা। আর এই যে বাইরের যে পার্টটা আছে, বাইরের হচ্ছে টোটাল 3টা পার্ট আছে। পুরাটাকে বলা হচ্ছে কর্টেক্স, এই পুরাটা হচ্ছে কর্টেক্স, এখানে 3টা পার্ট আছে। এখন একদম বাইরের যে পার্টটা, এটার নাম হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, গ্লোমেরুলোসা। তারপরের যে পার্টটা আছে, এই যে এই পার্টটা, এই পার্টটার নাম হচ্ছে জোনা ফেসিকুলাটা, জোনা ফ্যাসিকুলাটা, FASCICULA, জোনা ফ্যাসিকুলাটা। আর এই যে ভিতরের যে পার্টটা আছে, এটার নাম হচ্ছে জোনা রেটিকুলারিস, জোনা রেটিকুলারিস। এখন এগুলোর নাম এরকম কেন হলো, ঠিক আছে। একটার নাম হচ্ছে জোনা রেটিকুলারিস, একটার নাম হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, আর একটা হচ্ছে জোনা ফেসিকুলাটা। জোন বলতে বোঝায় হচ্ছে আমাদের একটা এরিয়া, ঠিক আছে। অনেকগুলো হচ্ছে লেয়ার। জোনা গ্লোমেরুলোসা হচ্ছে আউটার লেয়ার, জোনা ফেসিকুলাটা হচ্ছে মিডল লেয়ার, অ্যান্ড জোনা রেটিকুলারিস হচ্ছে ইনার লেয়ার। এখন এই যে জোনা গ্লোমেরুলাস, এই যে গ্লোমেরুলাস, এই ওয়ার্ডটা আসছে হচ্ছে একটা লাতিন ওয়ার্ড, নাম হচ্ছে গ্লোমেরুলাস, মিনিং হচ্ছে স্মল বল অর ক্লাস্টার, ঠিক আছে। দিস লেয়ার কনসিস্ট অফ সেলস অ্যারেঞ্জড ইন রাউন্ড ক্লাস্টার অর অভয়েড গ্রুপস রিসেম্বলিং লিটল বলস হোয়েন ভিউড আন্ডার মাইক্রোস্কোপ। মানে মাইক্রোস্কোপের নিচে যদি আমরা দেখি তাহলে এখানটায় হচ্ছে অনেকগুলো বলের একটা ক্লাস্টার দেখতে পাবো, দ্যাটস ওয়াই ইট ইস কল্ড জোনা গ্লোমেরুলোসা। তারপর থাকতেছে হচ্ছে জোনা ফেসিকুলাটা,
এটা হচ্ছে মিডল লেয়ার। দ্য টার্ম ফ্যাসিকুলাটা ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ফ্যাসিকুলাস, মিনস লিটল বান্ডেল অর ব্যান্ড। এই লেয়ারটাতে আমরা হচ্ছে যে সেলগুলো আছে সেই সেলগুলো যদি হচ্ছে মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে এখানটায় দেখা যাবে হচ্ছে প্যারালাল কর্ডস লাইক, ঠিক আছে, মানে বান্ডেল একটা ব্যান্ডের মতো করে হচ্ছে থাকবে, সেপারেটেড বাই ক্যাপিলারিজ গিভিং ইট এ ফ্যাসিকুলার অ্যাপিয়ারেন্স। তারপরে থাকতেছে হচ্ছে ইনার লেয়ার জোনা রেটিকুলারিস। জোনা রেটিকুলারিস এটাও একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে, নাম হচ্ছে রেটিকুলাম, মানে হচ্ছে নেটওয়ার্ক। এখানে সেলগুলো ইররেগুলারলি থাকবে এবং এখানটায় হচ্ছে ওয়েভ লাইক প্যাটার্ন করবে। ওয়েভ হচ্ছে মাকড়সার যে জাল আছে, মাকড়সার জালকে বলা হচ্ছে ওয়েভ, ঠিক আছে। তো এখানটায় হচ্ছে অনেকগুলো নেটওয়ার্কের মতো ফর্ম করবে, এটা হচ্ছে ওয়েভ লাইক প্যাটার্ন। এখন আমাদের এই যে তিনটা পার্ট আছে এই তিনটা পার্টের হচ্ছে কিছু হরমোন সিক্রেশন করে, ঠিক আছে। গ্লোমেরুলাস সিক্রেশন করবে হচ্ছে গ্লোমেরুলাস, এটা সিক্রেশন করবে হচ্ছে গ্লোমেরুলাস থেকে আমাদের হচ্ছে সিক্রেট হবে মিনারেলো কর্টিকয়েডস। মিনারেলো মিনারেলো কর্টিকয়েডস, ঠিক আছে। মিনারেলো কর্টিকয়েডস এখানটা হচ্ছে বেশ কয়েক ধরনের মিনারেলো কর্টিকয়েডস আছে। তার ভিতর হচ্ছে আমাদের ভেরি পটেন্ট, যেটা মানে অনেক গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন অ্যালডোস্টেরন সম্বন্ধে জানা লাগবে। আরও এক্সট্রা আছে হচ্ছে ডিঅক্সিকর্টিকোস্টেরন, কর্টিকোস্টেরন, কর্টিসল অ্যান্ড কর্টিসন, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালডোস্টেরন, এটাই জানা লাগবে, এটা জানলেই হয়ে যাবে। আর এখানটা থাকতেছে হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস। গ্লুকোকর্টিকয়েডস আসবে হচ্ছে জোনা ফ্যাসিকুলাটা থেকে। এরা হচ্ছে সিক্রেট করবে গ্লুকোকর্টিকয়েডস, এরা দিবে হচ্ছে আমাদের গ্লুকোকর্টিকয়েডস। গ্লুকোকর্টিকয়েডস এটা হচ্ছে কর্টিসল। আরও আছে কর্টিকোস্টেরন, কর্টিসন, মিথাইল প্রিডেনিয়াস, সরি মিথাইল প্রিডেনিসন, হ্যাঁ। তারপর হচ্ছে ডেক্সামিথাসন। এই দুটো হচ্ছে এই যে মিথাইল প্রিনেডিসন অ্যান্ড হচ্ছে ডেক্সামিথাসন, এই দুটো সিনথেটিক, মানে এগুলো হচ্ছে বাইরে থেকে তৈরি করা হয়। আর কর্টিসল, কর্টিকোস্টেরন, কর্টিসন এগুলো হচ্ছে বডিতেই তৈরি হয়। আর একটা আছে হচ্ছে আমাদের জোনা রেটিকুলারিস। জোনা রেটিকুলারিস থেকে হচ্ছে ক্ষরণ হবে অ্যান্ড্রোজেন্স। অ্যান্ড্রোজেন্স এখন হচ্ছে এই অ্যান্ড্রোজেন্স আছে হচ্ছে বেশ কয়েক ধরনের, আর এখানে দুইটা নিয়ে কাজ করছে, অনেক বেশি না, দুইটা নিয়ে কাজ করা হয়েছে এখানটায়। দেখি কী কী নিয়ে কাজ করছে। কই রে ভাই, অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন্স একটা হচ্ছে ডিহাইড্রো এপিএন্ডেস্টেরন অ্যান্ড অ্যান্ডেস্টেরো অ্যান্ড অ্যান্ড্রোস্টেনিডিয়ন। একটা হচ্ছে ডিহাইড্রো এপিএন্ডেস্টেরন আর একটা হচ্ছে অ্যান্ড্রোস্টেনিডিয়ন, আর একটা হচ্ছে এস্ট্রোজেন্স, ঠিক আছে। এগুলো হচ্ছে রেটিকুলারিস থেকে হচ্ছে চলে আসতেছে আমাদের। আর অ্যাড্রিনাল মেডুলা থেকে হচ্ছে সিক্রেট হয় ক্যাটেকোলামেন্টস, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন অ্যান্ড ডোপামিন, ঠিক আছে। তো এখন আমাদের এই যে অ্যান্ড্রোজেন্স, কর্টিসলস, তারপর হচ্ছে অ্যালডোস্টেরন, মানে এই যে তিনটা আছে, অ্যান্ড্রোজেন্স, মিনারেল কর্টিকয়েডস অ্যান্ড গ্লুকোকর্টিকয়েডস, এগুলো হচ্ছে সবগুলোই স্টেরয়েড হরমোন, ঠিক আছে। এখন স্টেরয়েড হরমোন আসে কোথা থেকে? স্টেরয়েড হরমোন আসে হচ্ছে আমাদের কোলেস্টেরল থেকে, ঠিক আছে। এখন হচ্ছে আমি পাথওয়েটা একটু দেখে নিই, কোলেস্টেরলের কোন পাথওয়েটা থেকে আসতেছে এটা একটু দেখে নিই আমরা। অ্যাট ফার্স্ট এখানে আসবে হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল এখন এই কোলেস্টেরলের সাথে হচ্ছে কাজ করবে কোলেস্টেরল ডেসমোলেস। এই যে কোলেস্টেরল এই জায়গায় কাজ করবে হচ্ছে কোলেস্টেরল
ডেসমোলেজ। কোলেস্টেরল ডেসমোলেজ থেকে তৈরি হবে হচ্ছে প্রেগনিনোলোন। এখান থেকে তৈরি হবে হচ্ছে প্রেগনিনোলোন। প্রেগনিনোলোন, ঠিক আছে। প্রেগনিনোলোন থেকে হচ্ছে দেন এখানটা এসে কাজ করবে হচ্ছে আমাদের 3 বিটা হাইড্রোক্সি স্টেরয়েড ডিহাইড্রোজিনেস। 3 বিটা হাইড্রোক্সি ডিহাইড্রোজিনেস। 3 বিটা ডিহাইড্রোক্সি ডিহাইড্রোক্সি না, 3 বিটা হাইড্রোক্সি, 3 বিটা হাইড্রোক্সি স্টেরয়েড ডিহাইড্রোজিনেস। আচ্ছা, তারপরটা লিখলাম না। তাহলে এখান থেকে প্রেগনিনোলোনে এটা হচ্ছে কাজ করলো, তারপর এটা কনভার্ট হবে হচ্ছে প্রোজেস্টেরন। তারপর এখানটায় আবার কাজ করবে হচ্ছে 21 বিটা হাইড্রোক্সিলেস। এখানটা কাজ করবে আবার কে, এখানটা কাজ করবে হচ্ছে 21 বিটা হাইড্রোক্সিলেস। তখন হচ্ছে প্রোজেস্টেরন কিসে কনভার্ট হবে? প্রোজেস্টেরন কনভার্ট হবে হচ্ছে তখন 11 ডিঅক্সিকর্টিকোস্টেরন। 11 ডিঅক্সিকর্টিকোস্টেরনে, ঠিক আছে। তারপর এখানটায় হচ্ছে কাজ করবে কে, এখানটায় কাজ করবে হচ্ছে 11 বিটা হাইড্রোক্সিলেস। 11 বিটা হাইড্রোক্সিলেস, ঠিক আছে। 11 বিটা হাইড্রোক্সিলেস কাজ করলে এখানটায় 11 ডিঅক্সিকর্টিকোস্টেরন কনভার্ট হবে হচ্ছে কর্টিকোস্টেরনে। তারপর আবার এখানটায় কাজ করবে হচ্ছে অ্যালডোস্টেরন সিনথেস। অ্যালডোস্টেরন সিনথেস। তাহলে এখানটায় কি তৈরি হবে? অ্যালডোস্টেরন। এটা হচ্ছে অ্যালডোস্টেরন তৈরির পাথওয়ে। এখন এখান থেকে হচ্ছে প্রেগনিনোলোন যে তৈরি হয়েছিল, সেই প্রেগনিনোলোন থেকে এটা কালারটা ভালো না, আচ্ছা এই কালারটা নিয়ে এখানটায় যদি হচ্ছে কাজ করে আমাদের 17 আলফা হাইড্রোক্সিলেস। কি কাজ করবে? 17 আলফা হাইড্রোক্সিলেস। 17 আলফা হাইড্রোক্সিলেস, তাহলে এটা কনভার্ট হবে হচ্ছে 17 হাইড্রোক্সি প্রেগনিনোলোন। এটা কনভার্ট হবে হচ্ছে 17 হাইড্রোক্সি প্রেগনিনোলোন। হাইড্রোক্সি প্রেগনিনোলোন। দেন এখানে হচ্ছে কাজ করবে 1720 লাইএস। কাজ করবে হচ্ছে 1720 লাইএস। তাহলে এটা কনভার্ট হবে হচ্ছে আমাদের 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন। 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন, ঠিক আছে। এখন এটা হচ্ছে ডিরেক্ট প্রোজেস্টেরন থেকেও আসতে পারে। তাহলে এখানটায় কাজ করবে কি, এখানটায় কাজ করবে হচ্ছে 17 আলফা হাইড্রোক্সিলেস। 17 আলফা হাইড্রোক্সিলেস কাজ করলে এটা হচ্ছে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরনে হচ্ছে কনভার্ট হবে। আচ্ছা, 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরনে যদি হচ্ছে আমাদের এখানটা কাজ করে 11 ডিঅক্সি, আচ্ছা সরি, এটা হচ্ছে পরবর্তীতে কনভার্ট হবে ডিঅক্সি কর্টিসলে। ডিঅক্সি কর্টিসল, তারপর এটা ডিরেক্ট কনভার্ট হবে হচ্ছে কর্টিসলে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে 17 হাইড্রোক্সি প্রেগনিনোলোন, এটাতে যদি হচ্ছে আবার 1720 লাইএস কাজ করে, সরি 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 এখানটা একটা ভুল লিখছি। এখানটায় 17 to 20 লাইএস কাজ করবে না। এটা কে কাজ করবে আমি জানি না, এখানে কে কাজ করবে আমার জানি না।
17 হাইড্রোক্সি প্রেগনিনোলনের উপরে যদি হচ্ছে এইখানে যদি আমার এখানে যদি হচ্ছে আমাদের 1720 লাইগেজ কাজ করে, 1720 লাইগেজ কাজ করে, তাহলে এটা হচ্ছে কনভার্ট হবে ডিহাইড্রো অ্যাপিয়েন্ডেস্টেরনে। ডিহাইড্রো অ্যাপিয়েন্ডেস্টেরন ডিহাইড্রো অ্যাপিয়েন্ডেস্টেরন ডিহাইড্রো অ্যাপিয়েন্ডেস্টেরন ডিহাইড্রো অ্যাপিয়েন্ডেস্টেরন এটা হচ্ছে অ্যান্ডেস্টেরন, ঠিক আছে। তারপরে আবার এখানটা ওই যে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরনের উপরে এখানটাও যদি হচ্ছে 1720 লাইগেজ কাজ করে, তাহলে এটা কনভার্ট হবে হচ্ছে অ্যান্ড্রোস্টেনিডিয়ন এখান থেকে এটা কনভার্ট হতে পারে। তাহলে আমাদের যদি জাস্ট একটা আমরা সামারি বা সাম আপ করে ফেলি, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের ফার্স্ট থাকতেছে হচ্ছে কোলেস্টেরলের উপর কাজ করবে হচ্ছে কোলেস্টেরল ডেসমোলেস, সেখান থেকে তৈরি হচ্ছে প্রেগনিনোলন। প্রেগনিনোলনের উপর যদি হচ্ছে 3 বিটা হাইড্রক্সি স্টেরয়েড ডিহাইড্রোজিনেস কাজ করে, তাহলে সেটা কনভার্ট হবে হচ্ছে প্রোজেস্টেরনে, সেখানটা হচ্ছে কাজ করবে 21 বিটা হাইড্রোক্সিলেস, তাহলে সেটা কনভার্ট হবে হচ্ছে 11 ডি অক্সিকর্টিকোস্টেরনে। তারপর সেখানে আবার হচ্ছে 11 বিটা হাইড্রোক্সিলেস যদি কাজ করে, তাহলে সেটা কনভার্ট হবে হচ্ছে কর্টিকোস্টেরনে। তারপর সেখানটা হচ্ছে অ্যালডোস্টেরন সিনথেস কাজ করে, সেটা কনভার্ট হবে হচ্ছে অ্যালডোস্টেরনে। আচ্ছা, এখন আমাদের এই যে প্রেগনিনোলন, এটার উপরে যদি হচ্ছে 17 আলফা হাইড্রোক্সিলেস কাজ করে, তাহলে সেটা কনভার্ট হবে হচ্ছে 17 হাইড্রোক্সি প্রেগনিনোলনে। তারপর হচ্ছে প্রোজেস্টেরনের উপরে যদি 17 আলফা হাইড্রোক্সিলেস কাজ করে, তাহলে সেটা কনভার্ট হবে হচ্ছে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন, ঠিক আছে। আবার হচ্ছে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন থেকে হচ্ছে 17 হাইড্রোক্সি প্রেগনিনোলনে কনভার্ট হইলো, সেখান থেকে হচ্ছে ডিঅক্সি কর্টিসলে কনভার্ট হইলো, ওইখান থেকে হচ্ছে কর্টিসলে কনভার্ট হবে। আবার এখানটায় হচ্ছে যে 17 ডিহাইড্রোক্সি প্রেগনিনোলন এবং হচ্ছে 17 হাইড্রোক্সি প্রেগনিনোলন এবং 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরনের উপরে যদি হচ্ছে আমাদের 1720 লাইগেজ কাজ করে, তাহলে হচ্ছে 17 হাইড্রোক্সি প্রেগনিনোলন থেকে তৈরি হবে হচ্ছে ডিহাইড্রো অ্যাপিয়েন্ডেস্টেরন এবং সেখান থেকে কনভার্ট হবে হচ্ছে অ্যান্ড্রোস্টেনিডিয়ন। আর 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরনের উপরেও যদি হচ্ছে 1720 লাইগেজ কাজ করে, তাহলে সেটা কনভার্ট হবে হচ্ছে অ্যান্ড্রোস্টেনিডিয়ন। শেষ। এটা হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন, কর্টিসল এবং হচ্ছে অ্যান্ড্রোস্টেনিডিয়ন তৈরির হচ্ছে প্রক্রিয়া। আচ্ছা, এখন এগুলো তো হচ্ছে সব ধরনের স্টেরয়েড হরমোন, রাইট? এগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন। এখন এই স্টেরয়েড হরমোনগুলো মেইনলি একটা হিউম্যান বডিতে হচ্ছে কীভাবে কাজ করে, এটা হচ্ছে আমাদের একটু জানা লাগবে, রাইট? এরা মেইনলি কাজ করে হচ্ছে ডিএনএর উপরে। এটা হচ্ছে জিন অ্যাক্টিভেটিং এর মাধ্যমে হচ্ছে জিনকে অ্যাক্টিভেট করার মাধ্যমে হচ্ছে কাজ করে। এখানটায় স্টেরয়েড হরমোন আমাদের হচ্ছে প্রোটিন সিনথেসিসটাকে মেনলি বাড়ায় দেয়, ঠিক আছে। এখন স্টেরয়েড হরমোন প্রথমে কি করবে, স্টেরয়েড হরমোন হচ্ছে মেমব্রেন পারমিয়েবল, ঠিক আছে। আমাদের হচ্ছে যে সেল মেমব্রেন আছে, সেই মেমব্রেন হচ্ছে এটা পার করতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের স্টেরয়েড হরমোন কোথায় আসবে, এই যে আমাদের যে হচ্ছে সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেন থেকে আমাদের এটা যদি ধরা যায় যে হচ্ছে আমাদের হরমোন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হরমোন, সেই হরমোন এটা হচ্ছে সেল মেমব্রেন পার হয়ে হচ্ছে ভিতরে চলে আসলে, ভিতরে আছে হচ্ছে কি সাইটোপ্লাজম। আমাদের এই যে সাইটোপ্লাজমগুলো আছে, সেই সাইটোপ্লাজমে তার জন্য রিসেপ্টর প্রোটিন আছে, ঠিক আছে। তার জন্য হচ্ছে রিসেপ্টর প্রোটিন আছে, সে হচ্ছে এই প্রোটিনের সাথে হচ্ছে বাইন্ড করবে, ঠিক আছে। এই প্রোটিনের সাথে সে হচ্ছে বাইন্ড করার পরে তার চেহারা কীরকম হবে, এই যে এরকম হলো। এ কি করবে, এ হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে আমাদের হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, এটা হচ্ছে হরমোন
আর এটা হচ্ছে রিসেপ্টর, তাহলে এটার নাম হচ্ছে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। ঠিক আছে, এই যে কমপ্লেক্সটা আছে, এই কমপ্লেক্স এখন কোথায় চলে যাবে? বাইন্ড স্পেসিফিক প্রোটিন অফ দ্য ডিএনএ। এই যে আমাদের এখানটায় হচ্ছে নিউক্লিওলাস আছে না, সরি, হ্যাঁ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে আমাদের কি আছে? ডিএনএ আছে। এই ডিএনএর একটা হচ্ছে স্পেসিফিক যে সাইড আছে, আমাদের যে ডিএনএ আছে, ডিএনএর একটা স্পেসিফিক সাইডে আসে হচ্ছে এই বাবাজি হচ্ছে লেগে যাবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে হচ্ছে সে শুরু করবে অ্যাট ফার্স্ট ট্রান্সক্রিপশন। সেখান থেকে ট্রান্সক্রিপশনের ফলে আমাদের হচ্ছে এমআরএনএ তৈরি হলো, এটা হচ্ছে ডিএনএ। আর এখান থেকে তৈরি হবে ট্রান্সক্রিপশনের মাধ্যমে হচ্ছে এমআরএনএ। তারপর এটা চলে যাবে হচ্ছে রাইবোজোমের মাধ্যমে, রাইবোজোমে চলে যাবে, এটা হচ্ছে আমাদের রাইবোজোমে চলে যাবে। রাইবোজোম থেকে তারপরে সেখান থেকে তৈরি হবে হচ্ছে আমাদের প্রোটিন। ঠিক আছে, নিউ প্রোটিন। এখন এই যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিনগুলো হচ্ছে এনজাইমের মাধ্যমে ট্রান্সফার প্রোটিন, স্ট্রাকচারাল প্রোটিন ইত্যাদি প্রোটিনে কনভার্ট হবে এবং সেগুলো হচ্ছে আমাদের সেলের উপরে ফাংশন করা শুরু করবে। এই গেল হচ্ছে আমাদের স্টেরয়েড হরমোনের কাজ। এগুলো হচ্ছে বাই অ্যাক্টিভেটিং জিনস, এগুলো হচ্ছে জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে আমাদের স্টেরয়েড হরমোনগুলো মেনলি কাজ করে। ঠিক আছে, তাহলে অ্যাট ফার্স্ট আমরা জানবো হচ্ছে কর্টিসল নিয়ে। কর্টিসল নিয়ে জানবো কি আছে দেখি, বই কি আছে? বই আছে মিনারেলোকর্টিকয়েডস বা হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন সম্বন্ধে। আমরা হচ্ছে অ্যালডোস্টেরন সম্বন্ধে একটু জানি। অ্যালডোস্টেরন ইজ দ্য মেজর মিনারেলোকর্টিকয়েডস সিক্রেটেড বাই দ্য অ্যাড্রেনালস। মানে এটা হচ্ছে অ্যারাউন্ড 90% কাজটা অ্যালডোস্টেরনে আমাদের করে ফেলে। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে এখানটা আর কি ছিল, এদের নাম তো জানা হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে নেম অ্যান্ড ফাংশনস, মেকানিজম অফ অ্যাকশন শেষ, এখন হচ্ছে ফাংশনস। রাইট, এখন হচ্ছে ফাংশনসগুলো জানবো, আমাদের কি কি ফাংশন করে। সিনথেটিক পদে যেটা হয়ে গেছে আমাদের হচ্ছে অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনস আর বাউন্ড টু প্লাজমা প্রোটিন। আচ্ছা, এটাও হয়ে গেছে। আসতেছে হচ্ছে ফাংশনস অফ মিনারেলোকর্টিকয়েডস, অ্যালডোস্টেরন। আচ্ছা, cellular mechanism of aldosterone action. So regulation of aldosterone. Function of glucocorticoids. আচ্ছা, আমরা আসি। এক নম্বরে অ্যালডোস্টেরন করবে কি? আচ্ছা, আমরা হচ্ছে আগে জেনে নিই রেগুলেশন অফ অ্যালডোস্টেরন সিক্রেশন। অ্যালডোস্টেরন সিক্রেশন মেনলি কখন শুরু হয়? রেগুলেশন অফ অ্যালডোস্টেরন সিক্রেশন। এখন অ্যালডোস্টেরন যে সিক্রেশন আছে সেটা হচ্ছে রেগুলেশন এক্সট্রাসেলুলার ফ্লুইডের যে ইলেকট্রোলাইটস কনসেন্ট্রেশন আছে, এই ইলেকট্রোলাইটস কনসেন্ট্রেশন এবং এক্সট্রাসেলুলার ফ্লুইডের যে ভলিউম আছে, এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম, ব্লাড ভলিউম, আল্ট্রারিয়ার প্রেশার, রেনাল ফাংশনস, এগুলোর উপর হচ্ছে নির্ভর করে। ঠিক আছে, তো এটা আমাদের অ্যাট ফার্স্ট কী করবে? ইনক্রিজড পটাশিয়াম আয়ন কনসেন্ট্রেশন ইন দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড গ্রেটলি ইনক্রিজ অ্যালডোস্টেরন সিক্রেশন। মানে আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইড বা ইসিএফে যদি আমাদের পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে, পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, তাহলে আমাদের হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশনটা ইনক্রিজ করবে। ইনক্রিজ পটাশিয়াম কনসেন্ট্রেশন ইন ইসিএফ, এটা গেলো এক নম্বর।
2 নাম্বার হচ্ছে increased angiotensin 2 in extracellular fluid also increase aldosterone secretion. 2 নাম্বার হচ্ছে increase of angiotensin 2 in ECF. তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে increase sodium ion concentration in the extracellular fluid slightly decrease aldosterone secretion. মানে যদি হচ্ছে আমাদের সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশনটা যদি ইনক্রিজ করে মানে বাড়ে, তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যালডোস্টেরনের পরিমাণ স্লাইটলি কমে যাবে। ঠিক আছে, তারপরে আসতেছে হচ্ছে ACTH, adrenocorticotropic hormone. Adrenocorticotropic hormone from the anterior pituitary glands is necessary for aldosterone secretion, but it has little effect in controlling the rate of secretion in most physiological condition. আচ্ছা, আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের যে হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোনটা আছে, এটা আমাদের অ্যালডোস্টেরন সিক্রেশনের উপর কন্ট্রোল রাখে, বাট ফিজিওলজিক্যাল লেভেলে এটার ইফেক্ট খুবই কম। এই গেল আমাদের অ্যালডোস্টেরন সিক্রেশনের বা রেগুলেশন অফ সিক্রেশন। ঠিক আছে, কীভাবে রেগুলেশন হচ্ছে। আরেকটা আছে ইনক্রিজ অ্যাট্রিয়াল নাইট্রেটিক পেপটাইড। এগুলোর ভিতরে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পটাশিয়াম কনসেন্ট্রেশনটাই গুরুত্বপূর্ণ। আর এখানটা হচ্ছে অ্যানজিওটেনসিন 2 কাজ করবে হচ্ছে যখন ব্লাড ফ্লো ডিমিনিশড হয়ে যাবে কিডনিতে, তখন হচ্ছে কী হবে, সোডিয়াম লস হবে। এটা হচ্ছে ইনক্রিজ অ্যালডোস্টেরন সিক্রেশন সেভারাল ফোল্ড, মানে কয়েক গুণ বাড়াই দিতে পারে। এখন তাহলে হচ্ছে যেহেতু আমাদের পটাশিয়াম আয়নের পরিমাণ যদি বেড়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে পটাশিয়াম আয়নের পরিমাণ বাড়লে কি হয়, আমাদের হচ্ছে সেলের ভিতরে এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে আমাদের সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। ঠিক আছে, সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। আবার এখানটায় অ্যানজিওটেনসিন 2টা কীভাবে কাজ করতেছে, যদি হচ্ছে আমাদের রিনাল এক্সক্রিশন অফ সোডিয়াম যদি হচ্ছে বেড়ে যায়, ইনক্রিজ করে, তাহলে সেক্ষেত্রেও আমাদের হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশনটা বেড়ে যাচ্ছে। তাহলে মেইনলি আমাদের অ্যালডোস্টেরনের ফাংশনটা কি? আমাদের অ্যালডোস্টেরন হচ্ছে রেনাল ইফেক্টের ক্ষেত্রে কী করবে, আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, কালেক্টিং ডাক্ট এবং কালেক্টিং টিউবিউল থেকে রেনাল টিউবিউলসের হচ্ছে ডিস্টাল কালেক্টিং টিউবিউলস, তারপর হচ্ছে কালেক্টিং ডাক্ট থেকে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা বাড়ায় দেবে। ঠিক আছে, আচ্ছা, সোডিয়াম রিঅ্যাবজর্পশন যখন হবে তখন সাথে সাথে কী করবে, সে হচ্ছে ক্লোরিন এবং ওয়াটারও রিঅ্যাবজর্পশন হবে। তারপরে হচ্ছে পটাশিয়াম সিক্রেশনটাকে বাড়াই দিবে এবং হাইড্রোজেন সিক্রেশন ইনটু টিউবুলার লিউমেন, মানে হচ্ছে হাইড্রোজেন সিক্রেশনটাকেও সে বাড়াই দিবে। আচ্ছা, তারপরে হচ্ছে সার্কুলেটরি ইফেক্টস কী আছে? সার্কুলেটরি ইফেক্টস হচ্ছে সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন এবং হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন করার মাধ্যমে সে কী করবে, ইসিএফ ভলিউম যেটা আছে, ইসিএফ ভলিউমটা হচ্ছে আমাদেরকে বাড়াই দিবে এবং ব্লাড প্রেশার ইনক্রিজ করবে। কারণ এখানটায় যখন হচ্ছে আমাদের সোডিয়াম ঢুকতেছে, তখন কি ঢুকতেছে, সাথে হচ্ছে পানিও ঢুকতেছে, ক্লোরিনও ঢুকতেছে। এই কারণে হচ্ছে ব্লাড ভলিউম বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে হচ্ছে, এবং এক্সট্রা সেলুলার ফ্লুইডটাও বেড়ে যাবে। আচ্ছা, সোয়েট গ্ল্যান্ডের ক্ষেত্রে কী কাজ করবে, এটা হচ্ছে রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম অ্যান্ড ক্লোরিন এবং হচ্ছে সিক্রেশন অফ পটাশিয়াম। ইফেক্টস অন জিআইটি, এখান থেকে হচ্ছে অ্যাবজর্পশন অফ সোডিয়াম অ্যান্ড ক্লোরিন ফ্রম ইন্টেস্টাইন, স্পেশালি দ্য কোলন। এটাই হচ্ছে আমাদের অ্যালডোস্টেরনের কাজ। ফাংশন তো হয়ে গেছে। এখন হচ্ছে রোল অফ অ্যালডোস্টেরন ইন সিরাম ইলেকট্রোলাইটস মেইনটেনেন্স। অ্যালডোস্টেরন increase the reabsorption of sodium from urine, sweat, saliva and contents of the colon. Thus aldosterone causes retention of sodium in the extracellular fluid. This expands extracellular fluid volume. In the kidney, aldosterone increases sodium reabsorption in excess of potassium and hydrogen ion in the collecting ducts, producing a potassium diuresis and an increase in urine acidity. Thus, aldosterone retains sodium in the body and excretes potassium and hydrogen ion from the body, and thus maintains the concentration of the body fluids. Okay. এখন এই জায়গায় একটা জিনিস আছে,
এটা হচ্ছে অ্যালডোস্টেরন এসকেপ। অ্যালডোস্টেরন এসকেপটা কি জিনিস এটা জিজ্ঞেস করবে। অ্যালডোস্টেরন এসকেপ। আচ্ছা, আমাদের অ্যালডোস্টেরন কি করতেছিল? আমাদের অ্যালডোস্টেরন মেইনলি সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতেছিল, রাইট? সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতেছিল, সাথে হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন করতেছিল। আর কি রিঅ্যাবজর্পশন করবে? আর এখানটা হচ্ছে ক্লোরিন আয়ন রিঅ্যাবজর্পশন করতেছিল। আচ্ছা, যখন বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে তখন হচ্ছে পানির পরিমাণও বেড়ে যাবে। আচ্ছা, এখানটায় যদি হচ্ছে পানির পরিমাণ বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইসিএফটাও বাড়বে। ইসিএফ যদি বাড়ে তাহলে হচ্ছে আমাদের আর্টারিয়াল যে প্রেশার আছে, আর্টারিয়াল প্রেশার সেটা হচ্ছে ইনক্রিজ করবে। এবং এখানটায় হচ্ছে ইনক্রিজ করবে হচ্ছে, যদি আর্টারিয়াল প্রেশার ইনক্রিজ করে তাহলে হচ্ছে কিডনিতে হচ্ছে ব্লাড ফ্লো ইনক্রিজ করবে। তাহলে সেখান থেকে হচ্ছে প্রেশার ন্যাট্রিউরেসিস এবং ডাইউরেসিস হবে। প্রেশার মানে এখানটায় হচ্ছে যদি আর্টারিয়াল প্রেশার বাড়ে তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রেশার ন্যাট্রিউরেসিস বা হচ্ছে সোডিয়াম বের হয়ে যাবে কিসের মাধ্যমে? ইউরিনের মাধ্যমে। আর কি হবে? আর হচ্ছে ডাইউরেসিস মানে হচ্ছে অতিরিক্ত ওয়াটার বের হয়ে যাবে। ইন স্পাইট অফ প্রেজেন্স অফ এক্সেস অ্যালডোস্টেরন, আমার বডিতে তো অ্যালডোস্টেরন বেশি, এই কারণেই হচ্ছে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে। আবার এখানটায় হচ্ছে যেহেতু এক্সট্রাসেলুলার ফ্লুইডে পরিমাণ বেড়ে গেছে, এই কারণে আর্টারিয়াল প্রেশার বেড়ে যাচ্ছে, কিডনি তে হচ্ছে আমাদের প্রেশার বেড়ে গেছে। এই কারণে হচ্ছে কিডনি কি করবে? আমাদের সোডিয়াম আয়ন এবং হচ্ছে পানিকে বের করে দেবে বডি থেকে। ঠিক আছে? অ্যালডোস্টেরন কাজ কি? অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে আমাদের কিডনি থেকে সে কি করতেছে? সোডিয়ামকে অ্যাবজর্পশন করতেছে। আবার একই সাথে অ্যালডোস্টেরন, হাই লেভেলের অ্যালডোস্টেরন থাকার পরেও আমাদের হচ্ছে সোডিয়াম এবং ওয়াটার বের হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অ্যালডোস্টেরন এসকেপ। তো যদি আমরা হচ্ছে সংজ্ঞা বলি তাহলে হচ্ছে aldosterone escape refers to the escape of the kidney from salt retaining effects of excess administration or secretion of aldosterone, as in this case primary hyperaldosteronism. অথবা যদি হচ্ছে গাইডের ভাষা বলতে চাই তাহলে দ্য রিটার্ন টু নর্মাল সোডিয়াম অ্যান্ড ওয়াটার এক্সক্রিশন বাই দ্য কিডনি অ্যাজ এ রেজাল্ট অফ প্রেশার natriuresis and diuresis in spite of the presence of excess aldosterone is called aldosterone escape. আচ্ছা, এটার ইম্পর্টেন্স কি? আচ্ছা, বডি থেকে যেহেতু হচ্ছে আমার অ্যালডোস্টেরন এসকেপ হচ্ছে, তার মানে এক্সট্রা অ্যালডোস্টেরন থাকার পরেও আমার সোডিয়াম বের হয়ে যাচ্ছে, তাহলে এটার তো নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্স আছে। তাহলে সেই ইম্পর্টেন্সটা কি? এই ইম্পর্টেন্সটা হচ্ছে দ্য রেট অফ গেইন অফ সল্ট অ্যান্ড ওয়াটার বাই দ্য বডি ইজ জিরো, ব্যালেন্স ইজ মেনটেন বিটুইন সল্ট অ্যান্ড ওয়াটার ইনটেক অ্যান্ড আউটপুট বাই দ্য কিডনি ডেসপাইট কন্টিনিউড এক্সেস অ্যালডোস্টেরন। মানে হচ্ছে অ্যালডোস্টেরন বেশি থাকার পরেও আমাদের বডিতে হচ্ছে যে নেট পরিমাণটা থাকবে কার? ওয়াটার আর আয়নের যে পরিমাণটা থাকবে সেটা হচ্ছে সেম থাকা লাগবে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যালডোস্টেরন এসকেপের মাধ্যমে মেনটেন হয়। তারপরে যদি হচ্ছে অনেকক্ষণ ধরে অ্যালডোস্টেরন সিক্রেশন অনেক বেশি থাকতে পারে তাহলে হচ্ছে সেক্ষেত্রে হাইপার টেনশন হবে। ঠিক আছে? উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার বাড়বে। বিকজ অফ অ্যালডোস্টেরন এসকেপ ইডেমা ডাজ নট অকার। অ্যালডোস্টেরন এসকেপের কারণে হচ্ছে বডি থেকে এক্সট্রা যে সেলুলার ফ্লুইড মানে ইসিএফ থেকে যে হচ্ছে এক্সট্রা ওয়াটারটা বের হয়ে যাচ্ছে, পানিটা বের হয়ে যাচ্ছে, তাহলে এই কারণে হচ্ছে বডিতে আমাদের ইডিমা ডেভেলপ করতেছে না। এখন আমাদের এই অ্যালডোস্টেরন আছে, এই অ্যালডোস্টেরনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লাইফ সেভিং হরমোন। ওয়াই ইট ইজ কল্ড লাইফ সেভিং হরমোন? লাইফ সেভিং হরমোন বলার একটা কারণ হচ্ছে, আচ্ছা কারণটা পরে বলি, আগে বলি যে হচ্ছে অ্যালডোস্টেরনের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে, রাইট? অ্যালডোস্টেরনের ডেফিসিয়েন্সি হলে কি হইতে পারে বডিতে? এক নাম্বার, deficiency of aldosterone causes increased potassium concentration in the ECF. এটা কি করবে? এক্সট্রা পটাশিয়াম হচ্ছে কার্ডিয়াক টক্সিসিটি ইনক্রিজ করবে, ডেভেলপ করবে। সেটা হচ্ছে অ্যারিথমিয়াতে কনভার্ট হবে, অ্যান্ড অ্যারিথমিয়া পরে সেটা হচ্ছে কী হবে? কার্ডিয়াক ডেথের পর নর্মাল ডেথ। ঠিক আছে? তারপরে হচ্ছে ডিক্রিজ ইন সোডিয়াম অ্যান্ড ক্লোরিন কনসেন্ট্রেশন ইন দ্য ইসিএফ, এটা হচ্ছে অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি হলে হয়। তারপর এখানটায় হচ্ছে ডিক্রিজ ইন ইসিএফ ভলিউম, ডিক্রিজ ইন ব্লাড ভলিউম, কার্ডিয়াক ডিসফাংশন অ্যান্ড সার্কুলেটরি শকের পরে হচ্ছে ডেথ, শেষ। তারপর
কনসার্ন উইথ রেগুলেশন অফ বডি ফ্লুইডের ক্ষেত্রে হচ্ছে এডিএস অ্যান্ড অ্যালডোস্টেরন। আচ্ছা, এখন আমাদের অ্যালডোস্টেরনের সাথে রিলেটেড একটা সমস্যার নাম হচ্ছে অ্যাড্রেনাল ক্রাইসিস বা অ্যাডিসনস ডিজিজ। Effects of cortisol, adrenal androgens, গুরুত্বপূর্ণ না, hyperaldosteronism, hyperadrenalism, Cushing syndrome, প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, এটা হচ্ছে আমরা কনস সিনড্রোম নামে চিনি। এই জায়গায় হচ্ছে আমাদের তিনটা পার্ট ছিল না, একটা হচ্ছে অ্যাডিসনস ডিজিজ, কুশিং সিনড্রোম, আর একটা হচ্ছে কনস সিনড্রোম। আচ্ছা, তো এখানে আমাদের কনস সিনড্রোম যেটা অ্যাডিসনস ডিজিজ না, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কনস সিনড্রোম। কোথায় গেল? Where's Cons syndrome? আচ্ছা, পাইছি। প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, এটা হচ্ছে কনস সিনড্রোম। প্রাইমারি অ্যালডোস্টেরনিজম হচ্ছে কনস সিনড্রোম। আচ্ছা, এটা আসলে কি জিনিস? প্রাইমারি aldosteronism or Consus syndrome. Occasionally, a small tumor of zona glomerulosa cells occurs and secrete large amount of aldosterone. The resulting condition is called primary aldosteronism or Consus syndrome. মানে হচ্ছে যে জোনা গ্লোমেরুলোসা ছিল, সেই জোনা গ্লোমেরুলোসা যদি হচ্ছে আমাদের স্মল একটা টিউমার গ্রো করে, তাহলে সেখান থেকে হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ অ্যালডোস্টেরন সিক্রেট হবে, এবং এটা হচ্ছে এবং এরপরে যে হচ্ছে প্রবলেমটা শুরু হবে সেটাকে বলতেছি আমরা হচ্ছে কনসাস সিনড্রোম বা প্রাইমারি অ্যালডোস্টেরনিজম। এখন এটার ক্ষেত্রে ইফেক্ট কী কী হবে? যেহেতু এখান থেকে আমাদের এক্সট্রা অ্যালডোস্টেরন ক্ষরণ হচ্ছে, তাহলে সেখানে হচ্ছে আমাদের হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে। যে বডি থেকে বেশি বেশি করে কি বের হয়ে যাবে, পটাশিয়াম আয়নটা বের হয়ে যাবে। ঠিক আছে, স্লাইড ইনক্রিজ ইন ইসিএফ ভলিউম অ্যান্ড ব্লাড ভলিউম। এখানটায় হচ্ছে ইসিএফ ভলিউম এবং ব্লাড ভলিউম স্লাইডলি বাড়বে, কারণ এই জায়গায় হচ্ছে অ্যালডোস্টেরন এসকেপ বলে একটা জিনিস, এই কারণে খুব বেশি বাড়তে পারবে না। আচ্ছা, ভেরি স্লাইড ইনক্রিজ ইন প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন, নট অ্যাবাউট 4 to 6 মিলি ইকুইভ্যালেন্ট ইনক্রিজ। তারপর হচ্ছে কী তৈরি হবে? হাইপার টেনশন হবে, মাসাল প্যারালাইসিস ডিউ টু হাইপোক্যালেমিয়া। আচ্ছা, আমাদের পটাশিয়াম মাসাল কন্ট্রাকশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এখন যদি হচ্ছে আমাদের পটাশিয়াম নাই থাকে, তাহলে সেক্ষেত্রে মাসাল ওয়েস্টিং হবে, মাসাল প্যারালাইসিস হবে। এখানটায় হচ্ছে ট্রিটমেন্ট সার্জিক্যাল রিমুভাল অফ টিউমার অফ দ্য মোস্ট অফ দ্য অ্যাড্রেনাল টিস্যু হোয়েন হাইপারপ্লাসিয়া ইন দিস কজেস। তারপর হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, decreased plasma renin concentration resulting from feedback separation of renin secretion caused by excess aldosterone or excess ECA volume and arterial pressure. এতটুকু জানলেই হয়ে যাবে, আর খুব বেশি লাগে না। শেষ, আমাদের অ্যালডোস্টেরন মেনলি শেষ, এতটুকুই। ওকে, নেক্সট পার্টে দেখা হবে, পার্ট 2-তে। টাটা।